হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 10 অর্থাৎ ক্লাস 10-এর ইতিহাস ক্লাস। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেক্সট বই খুঁটিয়ে যে শর্ট প্রশ্নের ক্লাস আমি কয়েকদিন বন্ধ রেখেছিলাম, আবার শুরু করছি। তোমরা অনেকেই কেউ কেউ বলেছো যে আমাকে টেক্সট বই খুঁটিয়ে স্যার ইতিহাস প্রশ্নগুলোকে করান। আমি সেই কথা মাথায় রেখে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 10 অর্থাৎ 2026 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে ছোট প্রশ্নের পড়াশোনাটা। ঠিক আছে, ছোট এখান থেকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, কোথা থেকে কোন শর্ট প্রশ্ন আসবে সেটা তোমাদের আলোচনা করে দেবো। তো এই যে আমাদের পঞ্চম চ্যাপ্টার আছে, 5th চ্যাপ্টার, বিকল্প চিন্তা উদ্যোগ, এই অধ্যায়টা আমরা এখন কিন্তু পড়বো। এখান থেকে শুরু করবো, ধীরে ধীরে আমরা পড়বো। ঠিক আছে, তো এখানে প্রথম আমাদের যে বিষয়টা আছে, এখানে দেখো আমি এখানে কিন্তু হাইলাইটার দিয়ে দাগিয়ে দিয়েছি কোনগুলো তোমাদের পড়তে হবে, এবং এটা পড়ে আমি এই পার্টটুকু শুধু এইটুকুনি পড়ে আমি তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি। তো প্রথমে আছে দেখো বাংলায় ছাপাখানার বিকাশ। তো এখান থেকে একটু যদি পড়ি, দেখো প্রাগৈতিহাসিক যুগ থেকে ঐতিহাসিক যুগে উত্তরণের সঙ্গে যেমন জড়িয়ে আছে, তেমনি লিখিত ভাষার আবিষ্কার, তেমনি মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের সঙ্গে যুক্ত করা যায় ছাপাখানার উদ্ভব ও বিকাশকে। এবার দেখো জার্মানির জোহানেস গুটেনবার্গ 1454 খ্রিস্টাব্দে সে দেশের মেইন্স শহরে সর্বপ্রথম আধুনিক ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। তো এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে জোহানেস গুটেনবার্গ। এবার এই জন্য তাকে আধুনিক ছাপাখানার জনক বলা হয়। তাহলে এখান থেকে এইটুকুনি ব্র্যাকেটে আমি দাগ দিয়ে রাখলাম যে কাকে আধুনিক ছাপাখানার জনক বলা হয়, না উত্তর হয়ে যাবে কিন্তু আধুনিক ছাপাখানার জনক বলা হয় জোহানেস গুটেনবার্গকে। ঠিক আছে, এখান থেকে তাহলে প্রশ্নটা দেখো যে সর্বপ্রথম আধুনিক ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন? উত্তর হবে জোহানেস গুটেনবার্গ। কাকে আধুনিক ছাপাখানার জনক বলা হয়? উত্তর হবে কিন্তু এই জোহানেস গুটেনবার্গ। বা কত সালে জোহানেস গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করেন? 1454 খ্রিস্টাব্দে। কোন শহরে? মেইন্স শহরে। ঠিক আছে, এইগুলো কিন্তু এইখান থেকে এই পর্যন্ত 4টি প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে। তারপরে দেখো এই ধরনের ছাপাখানা ভারতের সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা। এখান থেকে একটা শর্ট প্রশ্ন তোমাদের আসবে যে আধুনিক ছাপাখানা ভারতের সর্বপ্রথম কারা প্রতিষ্ঠা করেছে? উত্তর হবে পর্তুগিজরা। 1556 খ্রিস্টাব্দে গোয়ার তারা নিজেদের প্রয়োজনে ছাপাখানা কাজ শুরু করে। তাহলে পর্তুগিজরা কোথায়, ভারতের কোথায় ছাপাখানার কাজ শুরু করেছিল? না গোয়ায় গিয়ে তারা কিন্তু ছাপাখানা কাজ শুরু করে। এবার দেখো আরেকটা শর্ট প্রশ্ন, বাংলায় ছাপাখানার প্রচলন হয়েছে ইউরোপীয়দের হাত ধরে। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে যে বাংলায় ছাপাখানার যে প্রচলন হয়েছে সেটা কাদের হাত ধরে? না ইউরোপীয়দের হাত ধরে। চার্লস উইলকিন্স প্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেন, তাকে বাংলার ক্যাস্টন বলা হয়। এখান থেকে একটা প্রশ্ন আসবে যে বাংলা অক্ষরের নকশা কে তৈরি করেন? না চার্লস উইলকিন্স তৈরি করে। এবং কাকে বাংলার ক্যাস্টন বলা হয়? উত্তর হবে কিন্তু এই চার্লস উইলকিন্সকে। ঠিক আছে, স্টুডেন্টস বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রশ্ন আকারে তোমাদের তুলে ধরছি। ঠিক আছে, এইখান থেকে এইটুকানি পড়বো। তাই দেখো এখান থেকে কতটা শর্ট প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, শুধু একটু স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা। প্রয়োজনে ভিডিওটা পজ করে নিয়ে লিখে নাও, এগুলো যেগুলো বলছি লিখে নাও। ঠিক আছে, নোট করে নাও। তাহলে এখানে দেখো কি বলছে, চার্লস উইলকিন্স বাংলার প্রথম অক্ষরের নকশা তৈরি করেন, তাকে বাংলার ক্যাস্টন বলা হয়। তাহলে আমি বললাম বাংলা অক্ষরের নকশা কে তৈরি করেন? চার্লস উইলকিন্স। কাকে বাংলার ক্যাস্টন বলা হয়? না চার্লস উইলকিন্সকে। এই কাজে তাকে সহায়তা করেন হুগলির স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকার। তাহলে বাংলা অক্ষর তৈরির নকশার ক্ষেত্রে চার্লস উইলকিন্সকে কে সাহায্য করে? চার্লস উইলকিন্সকে কে সাহায্য করে? না পঞ্চানন কর্মকার। উইলকিন্সের দ্বারা নির্মিত বাংলা অক্ষরের মুদ্রিত প্রথম গ্রন্থ হল ন্যাথলিয়ান ব্রাসি হ্যালেডের এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বা হ্যালেডের ব্যাকরণ। তাহলে বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটা? না এই যে ন্যাথালিয়ান ব্রাসি হ্যালেডের এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বা হ্যালেডের ব্যাকরণ। ঠিক এইটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এইটা তোমরা একটু খাতায় নোট করে নাও। এইগুলো প্রত্যেকটা যে কটা প্রশ্ন আমি তোমাদের বলছি খাতায় নোট করে নাও। ঠিক আছে, এই বইটি হুগলিতে চার্লস এন্ড্রুজের ছাপাখানা হয়। তাহলে এটা কিন্তু হুগলি থেকে ছাপানো হয়েছে। তার এই যে হাইলাইট করা মার্ক করা আছে এটা তোমরা করে নাও। ঠিক আছে, লিখে নাও। তাহলে বাংলার প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? হ্যালেডের ব্যাকরণ, বা হ্যালেডের ব্যাকরণ বইটির নাম কি? এই ব্রাসি হ্যালেডের ব্যাকরণ বইটির নাম এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু মনে রাখো। এবার দেখো এই বইয়ে সর্বপ্রথম মুভেবল হরফ বা সচল হরফ ব্যবহার করা। তাহলে কোন বইতে সর্বপ্রথম মুভেবল হরফ ও সচল হরফ ব্যবহার করা হয়? না উত্তর হবে কিন্তু এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অথবা হ্যালেডের ব্যাকরণ। ঠিক আছে, এবার দেখো আমরা আসছি এই জায়গায়। চার্লস উইলকিন্স কলকাতায় 1781 খ্রিস্টাব্দে অনারেবল কোম্পানিজ প্রেস প্রতিষ্ঠা করে সরকারি বিভিন্ন কাগজপত্র ছাপানোর পাশাপাশি বেসরকারি বইপত্র পত্রিকা ছাপানোর কাজ শুরু করেন। এশিয়াটিক সোসাইটি পত্রিকা এশিয়াটিক রিসার্চেস এখানেই ছাপা হতো। তাহলে এই যে
কোন প্রেস? না অনারেবল কোম্পানিজ প্রেস প্রতিষ্ঠা করে কে? না চার্লস উইলকিন্স। কত সালে? এটা 1781 খ্রিস্টাব্দে। এশিয়াটিক রিসার্চেস এটি কাদের পত্রিকা? এশিয়াটিক সোসাইটি পত্রিকা। কোথা থেকে ছাপা হতো? না এই অনারেবল কোম্পানিজ প্রেস থেকে কিন্তু এই এশিয়াটিক রিসার্চেস ছাপানো হতো। বাংলা হরফ তৈরি ও মুদ্রণ যন্ত্রের উন্নতিতে তার ভূমিকাকে স্মরণ করে তাকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলে অভিহিত করে। তাহলে কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলে অভিহিত করে? না চার্লস উইলকিন্সকে কিন্তু বাংলার মুদ্রণ শিল্পের জনক হিসেবে অভিহিত করে। তো স্টুডেন্টস এই পর্যন্ত পড়লাম, এইটা পুরোটা এখনো হয়নি, আমি পরের ক্লাসে তোমাদের বাকিটা পড়াবো, অর্থাৎ এই পার্টটা শেষ করে দেবো, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু অনেকটা পর্ব আকারে চলবে, সুতরাং টেক্সট বই খুঁটিয়ে পড়তে গেলে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এখান থেকে এই যে পার্টটা আছে একটু স্কিপ করবে না, আমি বারবার বলছি এটাকে লিখে নাও, বারবার বলছি এখানে কিন্তু অজস্র শর্ট প্রশ্ন লুকিয়ে আছে, আর শর্ট প্রশ্ন তোমাকে ফুল নাম্বার পেতে হবে। 30-এর উপরে যদি শর্ট প্রশ্ন পেতে পারো তোমাকে 90-90-এর উপরে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? ভালো রেজাল্ট করতে হলে শর্ট প্রশ্নকে কিন্তু তোমাকে বাজি মারতেই হবে, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।